খবরটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু তার আগে আমি আমার একটা খুবই আমার লাইফের সাংবাদিকতা জীবনে একটা খুব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি এত দিন হলো, এত বছর হলো এটা কোথাও শেয়ার করিনি। আমি পেশাগত কারণে একবার ফোন করেছিলাম আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে। দেখেন, এখনও তোফায়েল আহমেদ ডাকসাইটের নেতা, অনেকেই স্মরণ করেন, অনেকেই বলেন। তোফায়েল আহমেদ গত ইলেকশনের আগেও আওয়ামী লীগের ঘরে অনেকটা নাস্তানাবুদ হয়েছেন, এবং গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কাছেই কোণঠাসা তোফায়েল আহমেদ। এখন শারীরিকভাবে খুবই গুরুতর অসুস্থ। আমরা বিভিন্ন সোর্সে তোফায়েল আহমেদের কাছ থেকে আওয়ামী লীগের খোঁজ খবর জানার জন্য মাঝে মধ্যেই ফোন করতাম, যোগাযোগ করতাম। তো একবার একটা ফোন করার পরে বেশ কিছু সময়ে আমার সঙ্গে আর যোগাযোগ নেই। সম্ভবত ওনার ওয়াইফ তার অসুস্থতার নিউজের জন্য, তিনি অসুস্থ বা অপারেশন, আমাকে ফোন করেছিলেন, এবং আমিও তারপরে ফোন করেছিলাম কি অবস্থা জানার জন্য। অনেকদিন পর আমাকে, প্রায় 15 দিন 1 মাস পর আমাকে আমার এক কলিগ জানতে চাইলেন যে আপনাকে একজন বিশেষ সংস্থা থেকে খোঁজা হচ্ছে। কারণ কি আমি বুঝতেই পারছিলাম। ওই বিশেষ সংস্থার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আমার সেই কলিগকে আমি খোঁজ নিতে একটা পর্যায়ে আমার সেই কলিগ বললো যে আগামী সপ্তাহে ওই বিশেষ সংস্থার একজনের সঙ্গে দেখা হতে পারে, আমাকে জানাবে। এবং আমাকে ফাইনালি যেটা বললো যে আপনি কি এর মধ্যে তোফায়েল আহমেদকে ফোন করেছিলেন? আমি বললাম যে হ্যাঁ, রিসেন্টলি। বলে আপনার কি কোনো পলিটিক্যাল প্রবলেম আছে? আমি বললাম না, আমার তো কোনো পলিটিক্যাল প্রবলেম নেই, আমি তো কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গেও ইনভলভ না, পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ না, কোনো পলিটিক্যাল মেকানিজমের সঙ্গে ইনভলভ না। তাহলে ওই ফোনটা করেছেন, ওই ফোনটা ট্র্যাক হয়েছে। কাকে ফোন করেছেন? তোফায়েল আহমেদকে ফোন করেছেন। তোফায়েল আহমেদের ফোন ট্র্যাক হয়েছে, এবং সেটা আপনি ফোন করেছেন, আপনার পরিচয়টা দিয়েছেন। ওই বিশেষ সংস্থা জানতে চায় আপনার বিস্তারিত। দেখেন কোন জায়গা পর্যন্ত, আওয়ামী লীগ শেখ হাসিনার সময়। তার মানে তখন থেকে আমি ধরে নিয়েছি তোফায়েল আহমেদ খরচের খাতায়, শেখ হাসিনার খরচের খাতায় পড়ে গেছে। এরপরে তোফায়েল আহমেদের স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে একবার সেখানে এই পেশাগত কাজে যাওয়ার পরেই, তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন, অনেকক্ষণ পরে এসেছিলেন। এর মধ্যে ওনার স্ত্রী অনেক কিছুই বলেছেন, সেগুলো পরবর্তীতে কোনো এক সময় আপনাদেরকে জানাবো। আমার যা বোঝা হয়ে গেছিল। কেন এই কথাগুলো বললাম জানেন? শেখ হাসিনা একটা পর্যায়ে বোধহয় তার ডান হাত, তার বাম হাতকেও বিশ্বাস করতেন না, বা বিশ্বাস করতেন কিনা। শেখ হাসিনা সবাইকেই কাছে টেনে নিতেন, সবাইকে তিনি দূরে ঠেলে দিতেন। এই কথাগুলো আমার মনে পড়লো একটা নিউজ সামনে আসে। সেই নিউজটা আমি হেডলাইনটা যদি বলি সেরকম, আমাদের সময়.com তারা হেডলাইন করেছে, বেনজির এবং ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে গোপনে নজরদারি করছিল শেখ হাসিনা। নিউজটায় বলা হচ্ছে, পতিত সরকারের আমলে অনেক গণমাধ্যম ও নির্দিষ্ট সাংবাদিকের প্রবেশ বন্ধ ছিল হাসিনার গণভবনে। তবে সরকার পতনের পর এখন আর সেই বাধা নেই। সম্প্রতি হাসিনার আমলে গণভবনে প্রবেশাধিকার হারানো একটি গণমাধ্যম গিয়েছিল গণভবনের ভিতরে। সেখানে তারা পেয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। একটি নথিতে দেখা গেছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল। সাবেক আইজিপি বেনজির আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গোপনীয়তার সাথে অভ্যন্তরীণ তদন্ত করার পরামর্শ দেওয়া হয় নথিতে। বেনজির আহমেদ আওয়ামী লীগকে এক সময় তো বলতে পারেন সেভ করে দিয়েছিল হেফাজতে ইসলামের হাত থেকে। তারপর সাকিব আল হাসান, সন্দেহ করার কথা, কারণ তিনি আটকা আওয়ামী লীগ। যাই হোক, এখানে আরও ছিল ইসলামী ব্যাংক হাসপাতাল উত্তরা শাখার নাম। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিনামূল্যে আন্দোলনকারীদের চিকিৎসা দিচ্ছে। কোন ঘরগুলো কার তা বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু মাটিতে পড়ে থাকা ডকুমেন্টস থেকে তা কিছুটা অনুমান করা যায়। যেমন পুতুলের ঘরে ছিল অটিজম সংক্রান্ত কাগজে ভরা, জয়ের ঘরে ছিল তার ফেলে যাওয়া একটা শার্ট এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক নথি। এটা ডেইলি স্টার থেকেই পিক করেছে আমাদের সময়.com। আপনারা বুঝতে পারেন শেখ হাসিনা তিনি যখন আস্তে আস্তে চতুর্দিক থেকে, এবং উনি দেখতেন যে প্রতি টার্মে নতুন মন্ত্রী আনতেন, নতুন একজনকে একবার খুব মাথায় তুলতেন, তারপরে আবার ধূপ করে ফেলে দিতেন। এটা বোধহয় তারই নজির। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।